আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আবারও জয়কলি কর্তৃক আয়োজিত এগ্রি কুইজ সেগমেন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং বরাবরের ন্যায় তোমাদের হচ্ছে কি রসায়নের কুইজ সেগমেন্টে এবার আসছি হচ্ছে কি আমি তৌকির আহমেদ তপু পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো অনেক দিন পরই আসলে তোমাদের সাথে ক্লাস বলতে গেলে মাঝখান দিয়ে আসলে হচ্ছে কি আমাদের তো তোমরা জানো যে আসলে হচ্ছে আমাদের একটা পেড বেস চলতেছে যে হচ্ছে কি কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8.2.0 কোর্স, ওই কোর্সের ক্লাসে চলমান। সো এই জন্য আসলে হচ্ছে কি মাঝখান দিয়ে হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে কি একটু অফ ছিল। সো আজকে আমরা হচ্ছে কি রসায়নের আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আরও একটা না দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বো। সো তার আগে তোমরা সবাই একটু আমাকে জানিয়ে দিবা যে আমার সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং হচ্ছে কি অবশ্যই তোমরা যে যার জায়গায় আসো সবাই আসলে হচ্ছে কি ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা, ক্লাসটাকে সবাই একটু যার যার জায়গা থেকে আসলে কি করে দিবা, একটু শেয়ার করে দিবা, যেন আসলে তোমাদের সকল বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আসলে হচ্ছে কি ক্লাসটা করার সুযোগ পায়। এখানে আসলে মেইনলি তোমরা হচ্ছে কি আমার সাথে হচ্ছে কি বিভিন্ন কুইজ আকারে তোমাদের সাথে হচ্ছে কি বিভিন্ন প্রশ্ন আসলে হচ্ছে কি আমরা সলভ করবো, এবং তোমরা আসলে হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে কি থাকার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা প্রশ্নের আসলে হচ্ছে কি তোমরা মানে আমার আগে আনসার দেওয়ার চেষ্টা করবা, যেন আসলে হচ্ছে কি আমি তোমাদের আনসারটা দেখে তারপর আসলে হচ্ছে কি এটা জাস্টিফাই করে নিতে পারি। তো আজকে আমরা হচ্ছে কি রসায়নের আসলে হচ্ছে কি দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে কি রসায়নের হচ্ছে কি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, এন্ড হচ্ছে কি শেষের যে চ্যাপ্টারটা আছে ওই যে তড়িৎ রসায়ন, সেই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। সো তোমরা হচ্ছে কি সবাই একটু আসলে হচ্ছে কি দ্রুত যুক্ত হয়ে যাবে এবং হচ্ছে কি আমাকে জানিয়ে দাও যে আসলে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে হচ্ছে কি আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো তোমরা হচ্ছে জানো যে হচ্ছে কি তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা যে হচ্ছে কি আমাদের 13 এপ্রিল হচ্ছে কি অনুষ্ঠিত, 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। সো তার মধ্যে আসলে হচ্ছে কি তোমাদেরকে আমরা হচ্ছে কি কুইজ আকারে আসলে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারই আসলে হচ্ছে কি ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, অ্যান্ড হচ্ছে কি আমরা ট্রাই করতেছি যেন আসলে হচ্ছে কি তোমরা যেন আসলে হচ্ছে কি এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো যেন আসলে তোমরা হচ্ছে কি আগে থেকে আসলে খুব ভালোভাবে পড়তে পারো, আমরা হচ্ছে কি সেটা চেষ্টা করতেছি। সো সেজন্য আর কি হচ্ছে কি তোমাদেরকে প্রত্যেক দিন আমরা হচ্ছে কি এই যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্টেরই আসলে হচ্ছে ক্লাস নিয়ে আসতেছি। সো আমরা রসায়নের প্রথম যে চ্যাপ্টার সেটা নিয়ে আসলে আলোচনা করব। সো চলো আমরা একটু এমসিকিউতে চাই, তো দেখি। আচ্ছা, এটা খুব সাধারণ এবং খুবই সহজ একটা প্রশ্ন, যেটা দেখা হচ্ছে কি কোন সময় আসছে, দেখো 23-24 আসছে, তার মানে বিগত বছর এই চ্যাপ্টার থেকে এই প্রশ্ন আসছে। এখন এই প্রশ্নের জন্য আলাদা করে আসলে হচ্ছে কি তোমাদেরকে বলে দেওয়ার কিছু নেই, তোমরা আসলে এই প্রশ্নটা আসলে হচ্ছে কি অনেকে পারবাই। সো তোমরা একটু হচ্ছে কি আমাকে জানাইবা যে আসলে হচ্ছে কি এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে, এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে, এটা আশা করি আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট তোমরা হচ্ছে কি এটা এমনিতেই পারবা। দেখো আমাদের এখানে জানতে চাইছে যে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা। দেখো তোমরা এই চ্যাপ্টার মানে কেমিস্ট্রি আসলে হচ্ছে কি তোমরা এই অধ্যায় পড়তেছো, মানে কি এই চ্যাপ্টারে আসলে হচ্ছে কি তোমরা একদম হচ্ছে কি বেসিক যে সূত্র এটাই আসলে হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের সূত্র, যেটা হচ্ছে কি পিবি ইজিক্যাল টু এনআরটি, পিবি ইজিক্যাল টু এনআরটি। সো এই যে একটা এমসিকিউ, এটা আশা করি তোমাদের বলে দেওয়ার মতো আসলে কিছু নাই, এটা তোমাদের একদম বেসিক প্রশ্ন। তো এই যে একটা এমসিকিউ তোমার আসছে, এটা কি খুব কঠিন কোনো একটা জায়গা থেকে প্রশ্নটা হয়েছে? তোমার কিন্তু একদম বেসিক লেভেলের, একদম এটা তো বেসিক না, এই চ্যাপ্টার থেকে যদি সবচেয়ে সহজ কোনো প্রশ্ন হয় আমার মনে হয় এটাই একটা প্রশ্ন। তোমরা হচ্ছে কি পিবি ইজিক্যাল টু এনআরটি এই সূত্র জানো না, এরকম মনে হয় কোনো স্টুডেন্ট আমি মনে করি যে এই ক্লাসে অ্যাটলিস্ট আসলে হচ্ছে কি নাই। সো সবাই আসলে হচ্ছে কি এই সূত্রটা আসলে জানো এবং হচ্ছে কি সবাই এই সূত্রটা পারো। সো এরকমই আসলে তোমার হচ্ছে কি বিভিন্ন সূত্র তোমার হচ্ছে কি আসে, এবং হচ্ছে কি আমরা সামনে দেখবো যে আরো কিরকম প্রশ্ন আসে। অ্যান্ড তোমাকে একটা বলে রাখি, গত বছর আমি যখন হচ্ছে ফ্রি ক্লাস নিছি এই চ্যাপ্টারের উপর, এই ফ্রি ক্লাস থেকেই কিন্তু হচ্ছে কি তোমার এমসিকিউ ডিরেক্টলি কমন আসছে, যেরকম এটা সম্পর্কে আমি বিস্তারিত পড়াইছিলাম। তারপর তোমাকে যদি আমি সামনে একটু যেতে চাই, তাহলে যদি আমি দেখাই, এই যে দেখো এখানে বলছে যে নীরব ঘাতক। যারা হচ্ছে কি আমার বিগত বছরের স্টুডেন্ট আছে তারা জানে যে আসলে আমি ফ্রি ক্লাসে যে নীরব ঘাতক, আমার স্লাইডের প্রথমেই ছিল যে আসলে নিচের কোনটা মানে কার্বন মনোঅক্সাইডকে আমরা কি বলি। তো ওইখান থেকে আসলে কিন্তু এই যে দেখো এই জায়গায় একটা প্রশ্ন কি ডিরেক্টলি আছে। সো এখানেও দেখো কি বলছে, নিচে উল্লেখিত বায়োগ্যাসগুলোর মধ্যে আসলে হচ্ছে কি কোনটাকে আমরা নীরব ঘাতক বলা হয়। সো একটু তোমরা দ্রুত আনসার করবা, তোমাদের এখান থেকে আসলে হচ্ছে কি আমি উত্তরটা নিব, তারপর হচ্ছে কি আমি আমার হচ্ছে কি বাকি পার্টটা আসলে শুরু করব। সো তোমরা আসলে দ্রুত হচ্ছে কি আমাকে দ্রুত জানাবা অ্যান্ড হচ্ছে কি তোমাদের এখান থেকে আসলে হচ্ছে কি
হ্যাঁ কঠিন না, বাট এক্সাম হলে মাথা ঘুরে যায়। একজন হচ্ছে কমেন্ট করছে এই জিনিসটা আমি দেখছি। হ্যাঁ কিন্তু ওই যে এক্সাম হলে কেন তোমার মাথাটা হচ্ছে ঘুরে যায়, কারণ হচ্ছে তুমি অতিরিক্ত চিন্তা করো। অতিরিক্ত চিন্তাটা হচ্ছে কি তোমার এই জায়গায় আসলে হচ্ছে কি মেন সমস্যা হয়ে দাঁড়ায়, যে আসলে হচ্ছে কি আমার এই জায়গায় আমি হচ্ছে কি অতিরিক্ত পরিমাণে আসলে টেনশন করি। পরীক্ষায় এটা পারার জন্য টেনশন করা লাগবে না। তোমরা এটা বায়োলজিতে অনেকে পড়ে আসছো যে কোনটাকে নীরবঘাতক বলা হয়। কার্বন মনোঅক্সাইডকে কি বলা হয়? নীরবঘাতক বলা হয়। কার্বন মনোঅক্সাইডকে কি বলা হয়? নীরবঘাতক বলা হয়। এখন কেন বলা হয়? কারণ এটা হচ্ছে কি রক্তের যে আমাদের অক্সিহিমোগ্লোবিন ওটার সাথে মিক্সড হয়ে আমার রক্তে কি করে একটা বিষক্রিয়া হচ্ছে কি করে সৃষ্টি করে। তো যার কারণে আসলে দেখা যায় যে কি ওই জায়গাটাতে আসলে হচ্ছে কি আমাদের এটা একটা হচ্ছে কি নীরবঘাতক এবং আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। বোঝা গেছে? তো এই জন্য এটাকে আমরা কার্বন মনোঅক্সাইডকে নীরবঘাতক বলে থাকি, নীরবঘাতক বলে থাকি। ওকে আমি কিছু আনসার নিচ্ছি, যেরকম হচ্ছে কি শাকিল, তারপর আন্নুর, তারপর হচ্ছে বৃষ্টি, তারপর রিফাত, তারপর হচ্ছে কি মাহমুদা, তারপর কি জীবন এবং রিপন মিয়া। সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিচ্ছ যে কার্বন মনোঅক্সাইড। সো এইগুলো একটু খেয়াল রাখবে। এবং আমি একটা শুরুতে বলে দিই যে এই চ্যাপ্টার থেকে তোমার আসলে হচ্ছে থিওরি রিলেটেড, হ্যাঁ থিওরি, যদিও এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম থিওরি রিলেটেডই, বাট থিওরি রিলেটেড যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো না, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পড়বো। আমি একটু তোমাদেরকে লিখে দিলে জিনিসটা একটু ভালো হবে তোমাদের জন্য। দেখো আমি বলে দিই যে বিওডি মান, বিওডি, সিওডি, পিএইচ এই মানগুলা, তারপর হচ্ছে তোমার বিওডি, সিওডি, পিএইচ, তারপর হচ্ছে তোমাকে যদি বলি আমি হচ্ছে আরও যদি বলি তাহলে হচ্ছে তোমাকে আরও কয়েকটা জিনিস যদি আমি জানিয়ে রাখি। তারপর হচ্ছে তুমি দেখবে হচ্ছে আর্সেনিকের দূষণ মাত্রা, আর্সেনিকের হচ্ছে যে মানগুলা, আর্সেনিকের মান। তারপর হচ্ছে তুমি হচ্ছে এখান থেকে পড়বা হচ্ছে আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে কি অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি, আর হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি এবং গ্রিন হাউস গ্যাসের যে গ্রিন হাউস, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউস গ্যাস, এই যে টপিকগুলো হচ্ছে কি তুমি যদি এখান থেকে পড়ে রাখো তুমি হচ্ছে কি অনেকটা এগিয়ে যাবা। অ্যান্ড এর সাথে সাথে তো হচ্ছে কি সূত্রসমূহ তো একটু পড়বাই। সূত্রসমূহ জাস্ট হচ্ছে কি বেসিক ধারণা আসলে হচ্ছে কি তুমি নিবা। আমি একটু পরে সূত্রসমূহ পড়াবো। বোঝা গেছে? সো এই জায়গা থেকে আসলে হচ্ছে কি তুমি খুব সহজে আসলে হচ্ছে কি আনসার করতে পারবা। এখন আমরা হচ্ছে কি একটু সামনে যাই। হ্যাঁ দেখি আমাদের সামনে আর কোন এমসিকিউ আছে। দেখো কোন অবস্থাকে এসটিপি বলে? কোথায় আসছে? ক্লাস্টার ডিগ্রি 2023-24, মানে তোমার আগের বছর আসছে। এখন বলো, তুমি আমাকে বলো, তোমরা আমাকে কমেন্ট করো, এটা কি আসলেই খুব কঠিন একটা এমসিকিউ? এটা তো আসলে কোনো কঠিন এমসিকিউ না। তুমি যে কোনটাকে হচ্ছে কি এসটিপি বলে, এটা তো শুধু তুমি রসায়নের জন্য পড়তেছো তা না, তুমি ফিজিক্সের জন্য পড়তেছো। ইভেন শুধু ফিজিক্স না, তোমার প্রত্যেক জায়গায় এসটিপি, এসএটিপি এগুলো আমার লাগে। সো এইগুলো তো আসলে কঠিন কিছু না। বোঝা গেছে? হ্যাঁ অনেকে তোমাদের বন্ধুদেরকে মেনশন করতেছো, খুব দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমাদের আসলে হচ্ছে কি যেহেতু হচ্ছে ইফতারের আগে ক্লাস এটা, সো অনেকের আসলে হচ্ছে কি আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। বোঝা গেছে? সো এখন দেখো এসটিপিতে আমরা কি জানি? এসটিপিতে আমাদের কি হয়? তাপমাত্রাটা কি থাকে? টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা কি বা হচ্ছে কি 273 কেলভিন কি থাকে। তারপর হচ্ছে এসটিপিতে তুমি যদি হচ্ছে চাপের বিষয়টা চিন্তা করো, চাপের যে বিষয়টা হচ্ছে কি 1 ATM। এখন 1 ATM যেই কথা 760 মিলিমিটার। এই যে দেখো আমি যেগুলা লিখে দিচ্ছি এগুলো 760 মিলিমিটার মার্কারি চাপ একই কথা, অথবা কি 76 সেন্টিমিটার মার্কারি চাপ একই কথা। এখন তুমি আরও কিছু লিখতে পারো এটার সাইডে, যেরকম যদি তুমি হচ্ছে কি কিলো প্যাসকেল চিন্তা করো, 101.325 আচ্ছা 325 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে কি আরও আছে হচ্ছে কি তুমি আরও লিখতে পারো যে 101.325 প্যাসকেল, এটা লিখতে পারো। এখন প্যাসকেল যে কথা নিউটন পার মিটার স্কোয়ার একই কথা, আমি এখানে লিখলাম 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। সো তুমি দেখো এইখান থেকে তুমি একাধারে অনেক কিছু তুমি শিখে ফেলছো। দেখো চাপের জিনিসটা এর বাহিরে আর তোমাকে আর কি দিতে পারে, তোমার চাপের জিনিস এর বাহিরে আর কি দিতে পারে, তেমন কিছু দেওয়ার মতো অপশন বা ওপিনিয়ন হচ্ছে কি এই জায়গায় নাই। এখন তুমি আরেকটা জিনিস এখান থেকে পড়তে পারো, সেটা হচ্ছে তুমি চাপ গেল তো, এখন তুমি হচ্ছে কি এখান থেকে তাপমাত্রা এগুলা গেলে, এখন তুমি আয়তন যদি চিন্তা করো, আয়তনটাও তুমি হচ্ছে কি এসটিপিতে শিখে নাও। এটা কত? 22.4 লিটার। সো এগুলা আর এসএটিপিতে যেটা হবে, এসএটিপি এখানে হচ্ছে এসএটিপিতে হচ্ছে তোমার এসএটিপিতে টেম্পারেচারটা হচ্ছে কত হবে? টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত 298 কেলভিন হবে। বোঝা গেছে? 298
কেলভিন। সো এখন দেখো তোমার হচ্ছে দেখো কোথায় আছে, দেখো এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, ওকে ঠিক আছে, বাট সেন্টিমিটার পারদ-চাপে এটা হয় না, আমাদের 76 সেন্টিমিটার হবে। সো এটা তো হবেই না, শুধু 373 কেলভিন রেখে রাখছে। তারপর দেখো এটা 0 কেলভিন, 0 কেলভিন হবে না, 273 কেলভিন থাকে। একটা হচ্ছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস এবং 76 সেন্টিমিটার পারদ-চাপ হচ্ছে কি এখানে বলে দিছে, 76 সেন্টিমিটার পারদ-চাপ কি এখানে বলে দিছে। সো ইজি তো, দেখো আমি কিন্তু সব ইনফরমেশন লিখে দিছি। সো পরীক্ষায় যদি নেক্সট টাইম তোমাকে আরো ঘুরিয়ে দেয়, আমি বললাম এই অধ্যায় থেকে না, তোমার কি ফিজিক্স থেকেই আসলো, সো তখন কি তুমি খুব ইজিলি এই জায়গা থেকে কি করতে পারবা, আনসারটা বের করে নিয়ে আসতে পারবা। আশা করি তোমরা সবাই পারবা। ওকে, আমি এখন কিছু কমেন্টগুলো লিখবো। তোমরা অনেকেই আসলে হচ্ছে যে দেখো ক্লিয়ার ভাইয়া, সবাই বলতেছো ক্লিয়ার ভাইয়া। সো অনেকে আসলে তোমরা খুব দ্রুত এবং খুব সুন্দর আনসার করতেছো। আমি কয়েকজনের নাম নেই, নাম না নিলে আবার হচ্ছে কি তোমরা অনেকে মাইন্ড করবা। সো মিরাজুল, রিপন, তারপর আরিফ, তারপর হচ্ছে কি জীবন, সাইমুল, তারপর হচ্ছে কি আকাশ, সালে, তারপর হচ্ছে কি মাহমুদা, তারপর হচ্ছে কি শাকিল, তারপর রিপন, আন্নুর, সবাই আসলে খুব সুন্দর, সবাই আসলে সুন্দর আনসার করছো। তোমরা হচ্ছে কি বাকিগুলোর আনসারও আমার আগে করে ফেলবো, আমার আগে করে ফেললে আমি আরো বেশি খুশি হব যে না তোমরা হচ্ছে কি তোমাদের মধ্যে ওই রিদমটা আছে যে তুমি হচ্ছে কি পরীক্ষায় ভালো করতে চাও, বোঝা গেছে। সো আমি চাইবো যে তোমরা আমার আগে আনসার করে ফেলো, বোঝা গেছে। এখন আমাদের নেক্সট এমসিকিউ দেখো, পানিকে জীবাণুমুক্ত করতে আমরা কি ব্যবহৃত হয়। তোমরা হচ্ছে কি এটার সাথে সাথে তুমি হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে হচ্ছে কি করবা, যেহেতু এই এমসিকিউটা পড়তেছো আর ভাইয়া বলে দিতেছি যে হচ্ছে কোন জিনিসটা পড়বা, হ্যাঁ। সো আমি হচ্ছে কি এর সাথে সাথে তোমাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে হচ্ছে কি তুমি এই জায়গা থেকে আসলে খরতার কিছু বিক্রিয়া এবং হচ্ছে কি টপিকগুলা, খরতার টপিকটা আসলে হচ্ছে কি পড়ে নিবা। খরতার টপিকটা আসলে কি একটু একবার রিডিং দিয়ে দিবা, আহামরি কঠিন কোনো কিছু না, একবার রিডিং দিয়ে দিবা আজকে বাসায় গিয়ে, বোঝা গেছে। সো তোমার আসলে তুমি হচ্ছে কি সেফ জোনে থাকবা, বোঝা গেছে। তুমি কি থাকবা তখন, সেফ জোনে থাকবা। সো এখন আমি যদি তোমাকে বলি যে আসলে পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করে, আমরা ব্লিচিং পাউডারের নাম তো শুনছি, হ্যাঁ, আমরা তো সবাই কম বেশি এটা আসলে শুনছি যে ব্লিচিং পাউডারের নাম। সো আমাদের পানিকে জীবাণুমুক্তকরণ করতে আসলে ব্লিচিং পাউডারটা কি ইউজ করা হয়, পানিকে জীবাণুমুক্তকরণ করতে আমাদের কি ইউজ করা হয়, ব্লিচিং পাউডার ইউজ করা হয়। সো ব্লিচিং পাউডারের এই সংকেত কিন্তু হচ্ছে কি এই জায়গায়, এই যে, বোঝা গেছে। সো এটা এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে তোমার কি হয়, এখানে আসলে জাইমান ক্লোরিন যেটা থাকে, এখান থেকে তুমি যখন বিক্রিয়া ঘটাইবা তখন দেখবে যে জাইমান ক্লোরিন, এই জাইমান ক্লোরিনটা কি করে, এই জাইমান ক্লোরিনটা তোমার হচ্ছে কি করে পানিটাকে যে এই পানিটাকে কি করে তোমার হচ্ছে কি বিক্রিয়া করে জীবাণুমুক্ত করে থাকে। সো 4 এর এ সবাই আনসার দিছো, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসারটা দিছো। সো এটার আনসার কি 4 এর এ হবে, বোঝা গেছে। এখন আমরা একটু সামনে যাব, দেখো এখন আমাদের কি আছে, দেখো এখন একটু ম্যাথমেটিক্যাল টাইপ। এবং আমি বলি যে এই টাইপগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে, কারণ এই টাইপগুলোর উপর কোনো হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক তো অলওয়েজ ইম্পর্টেন্ট টপিকই থাকে। তো দেখো এখানে আসলে মৌল ভগ্নাংশের খুব সম্ভবত একটা ম্যাথ দেওয়া আছে, না আংশিক চাপের ম্যাথ দেওয়া আছে। দেখো বলা আছে যে হচ্ছে কি, বলা আছে হচ্ছে তোমার 10 মোল হচ্ছে গ্যাস, হচ্ছে কি 10 মোল গ্যাস এ, মানে এ গ্যাসের হচ্ছে কি মোল সংখ্যা দেওয়া আছে 10 মোল, 30 মোল গ্যাস বি, অর্থাৎ বি গ্যাসের আসলে হচ্ছে কি মোল সংখ্যা দেওয়া আছে 30 মোল। এখন দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ কত দেওয়া আছে, 12 এটিএম। তার মানে কি এটা হচ্ছে তোমার মোট চাপ বা হচ্ছে কি পি এর মান, পি এর মানটা হচ্ছে কি এটা যে মোট চাপ বা পি এর মান কি এটা। সো এখন আসলে হচ্ছে কি আচ্ছা পিডিএফটা আসলে হচ্ছে কি তোমাদের আসলে প্রোভাইড করার মতো ওয়ে নাই। সো তোমরা হচ্ছে কি একটু যদি বলো তাহলে হচ্ছে কি আমি তোমাদেরকে একটু সময় দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, হ্যাঁ। আমি প্রত্যেকটা এমসিকিউর পরে 1-2 সেকেন্ড সময় দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, হ্যাঁ। আমি ব্যাখ্যা করার পরে আসলে তোমাদেরকে একটু সময় দিব। সো দেখো এখন তোমাকে বলছে এ গ্যাসের আংশিক চাপ বের করতে। সো আংশিক চাপ বের করার জন্য আমাদের যদি বেসিক একটা সূত্র দেই, যার আংশিক চাপ বের করবা, কার আংশিক চাপ বের করতেছে, এ গ্যাসের আংশিক চাপ। সো আংশিক চাপ বের করার আগে এ গ্যাসের মোল সংখ্যা বের করতে হবে। এখন মোল সংখ্যা গুণ হচ্ছে কি হয় মোট চাপ, এখন মোল সংখ্যা কার, এ গ্যাসের মোল সংখ্যা। সো ধরলাম যে এ গ্যাসের হচ্ছে কি তোমার মোল সংখ্যাটাকে আমরা হচ্ছে কি, আচ্ছা আমি এখানে আগে সূত্রটা লিখে দিই যে পি এ আর এক্স এ দ্বারা আসলে তোমার হচ্ছে কি মোল সংখ্যা বোঝাচ্ছে, আর পি দ্বারা আসলে কি মোট চাপ বোঝাচ্ছে, বোঝা গেছে। আর এক্স এ দ্বারা কি এ গ্যাসের মোল সংখ্যা বোঝাচ্ছে। এখন এ গ্যাসের মোল সংখ্যা আমরা কিভাবে বের করব, এ এর মোল সংখ্যা থাকবে উপরে, এর মোল সংখ্যা কত 10, সো 10 থাকবে উপরে, সরি 10 এখানে 30 লিখছি কেন আমি, সো 10 থাকবে উপরে, আর নিচে থাকবে কি মোট দ্রবণের মোল সংখ্যা। তো এখানে দ্রবণে আসছে কয়টা, এ গ্যাস আর হচ্ছে কি বি গ্যাস, এই দুইটা গ্যাস আছে। সো দুইটা গ্যাসের মোল সংখ্যা হবে, মোট মোল সংখ্যা হবে। সো 10 + 30 করলে আমি কি দ্রবণের মোট মোল সংখ্যা পাচ্ছি, অ্যান্ড সেখানে হবে কি সাথে কি পি মানে হচ্ছে মোট চাপ। সো মোট চাপ কত দেওয়া আছে এখানে 12 দেওয়া আছে।
সো এখন খুব সিম্পল, তুমি হচ্ছে কি ক্যালকুলেশন করবে, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে কত 10 যোগ 30 40, সো এখানে কাটাকাটি আর সাথে হচ্ছে কত 12। সো আলটিমেটলি এখানে তুমি 0 0 কাটাকাটি করলে 1/4 গুণ হচ্ছে কত 12। সো 12 আর 3 কাটাকাটি, সরি 4 আর 12 কাটাকাটি করলে থাকবে হচ্ছে 3। সো এটার আনসার কত হবে 3 ATM। সো এটার আনসার কি হবে 3 ATM। সো সূত্রটা হচ্ছে মেইন বিষয়, এখানে সূত্রটা হচ্ছে কি মেইন বিষয়, বুঝা গেছে। সো 3 কোথায় আছে, এই যে 3 ATM। সো এটার আনসার কি হবে 3 ATM। আচ্ছা, সবাই আসলে হচ্ছে সঠিক আনসার দিছো যে 5D 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 5D। সো তোমরা হচ্ছে কি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তোমাদেরকে হচ্ছে কি 3 সেকেন্ড সময় দিলাম। সো 1 2 3, ওকে। আমরা হচ্ছে পরেরটাতে যাব। দেখো এখানে দেখো যে আরএমএস ব্যাগের যে জিনিসগুলো, আরএমএস ব্যাগ, তারপর হচ্ছে ব্যাপন হার, এইগুলার ফর্মুলা বা সূত্রগুলো তোমরা হচ্ছে পড়ে রাখবা। পড়ে রাখলে আসলে এই এমসিকিউগুলো তোমাদের আনসার করা খুব কঠিন বিষয় না। সো দেখো এখানে বলছে একই তাপমাত্রায় আরএমএস ব্যাগের সঠিক ক্রম কোনটি। সো এখানে কি কোনো ইনফরমেশন দেওয়া আছে? কোনো ইনফরমেশন দেওয়া নাই, বাট আমরা প্রথমে আরএমএস ব্যাগের সূত্রটা লিখি। এখানে আরএমএস ব্যাগ না, আচ্ছা এখানে একটু সূত্রটা লিখি যে আরএমএস ব্যাগ ইজ ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু আমরা কি জানি √3RT বাই হচ্ছে কি M, বুঝা গেছে, √3RT বাই M। এখন এখানে তো তোমার হচ্ছে কি 3 যেটা সে একটা কনস্ট্যান্ট, এই যে আর সেটাও একটা কনস্ট্যান্ট, এন্ড তাপমাত্রা এখানে দেখছো একই তাপমাত্রা বলে দেওয়া আছে, তার মানে কি তাপমাত্রাটাও কি এখানে কনস্ট্যান্ট। তার মানে এখানে আমি রিলেট করতে পারবো শুধু আরএমএস এর সাথে হচ্ছে কি রিলেট করতে পারবো শুধু হচ্ছে কি আণবিক ভর যেটা আছে সেটা, সেটা রিলেট করতে পারবো। এখন আণবিক ভরের সাথে আরএমএস বেগের সম্পর্কটা কিরকম আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে যার এম এর মান কম হবে তার আরএমএস বেগ বেশি হবে, আর যার এম এর মান বেশি হবে তার আরএমএস বেগ কি হবে, কম হবে। এখন এখানে কি বলছে সঠিক ক্রম, আচ্ছা আমরা হচ্ছে কোন ক্রম অনুসারে দেখতে হবে যে কার আরএমএস বেগ বেশি কার কম। সো আমরা অপশন বাই অপশন একটু টেস্ট করি, যার হচ্ছে কি আণবিক ভর কম হবে তার আরএমএস বেগ বেশি হবে। সো এখানে আসো S2 হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটু কালারটা চেঞ্জ করি। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার আণবিক ভর হচ্ছে তার কত 2, আর নাইট্রোজেনের হচ্ছে কত তোমার হচ্ছে নরমালি নাইট্রোজেনের হয় 14 দুগুণে হচ্ছে কত 28। সো 28 হচ্ছে এই জায়গায়। তারপর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বনের হয় 12, অক্সিজেনের হয় 16 গুণ হচ্ছে কত 2। সো কার্বন ডাইঅক্সাইডের হবে এখানে কত, কার্বন ডাইঅক্সাইডের কত 44। সো দেখো আমরা কি বলছিলাম যে যার আণবিক ভর কম তার আরএমএস বেগ বেশি। তো এই হিসাবে দেখো এখানে সবচেয়ে আণবিক ভর কম কিন্তু হচ্ছে 2-এরই। সো 2-এরটা হচ্ছে বেশি, 28-এরটা হচ্ছে কি তার চেয়ে একটু বড়, আর 44 তো আরও বেশি বড়। সো আণবিক ভর কমার সাথে সাথে তোমার কি হবে, ব্যাপন হারটা কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। সো সেই হিসাবে দেখো তোমার আমরা অপশন এ নাম্বারে কিন্তু সঠিক আনসারটা পেয়ে গেছি, দ্যাটস আমরা হচ্ছে কি কোনো সমস্যা নাই। সো আমরা অপশন এতে হচ্ছে কি সঠিক আনসারটা পেয়ে গেছি। সো তোমরা যারা স্ক্রিনশট নিবে একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি আবারও হচ্ছে কি তোমাদেরকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। সো 1 2 3, ওকে। এখন আসো এই যে দেখো কি বলছে, কোন জোড়ায় হচ্ছে কি ব্যাপন হার হচ্ছে কি সমান, সো ব্যাপন হারের সাথে আমরা কি জানি, ব্যাপন হার আর এর সাথে হচ্ছে কি আণবিক ভরের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কি আমার আণবিক ভর দ্বারাই আসলে হচ্ছে কি রিলেট করতে হবে। এখন ব্যাপন হার সমান বলছে, এখন ব্যাপন হার কখন সমান হবে, যখন আসলে হচ্ছে কি এই যে এম এর মানটা আসলে কি হবে, এম এর মান সমান হবে। যখন এম এর মান সমান হবে তখন আসলে হচ্ছে কি, যখন এম এর মান সমান হবে তখন আসলে হচ্ছে কি আমার ব্যাপন হারে এই জায়গায় কি হবে, সমান হবে। তখন ব্যাপন হার হচ্ছে কি এই জায়গায়, তখন হচ্ছে কি ব্যাপন হারটা সমান হবে, বোঝা গেছে। সো এখন কথা হচ্ছে ব্যাপন হার সমান হবে। আচ্ছা রুটিন হচ্ছে তুমি জয়কলির হচ্ছে কি পাবলিকেশনে হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত রুটিন দেওয়া ছিল। সো নেক্সট ক্লাসের থেকে আসলে হচ্ছে কি তোমাকে রুটিন পাবলিশ করে দেওয়া হবে, বোঝা গেছে। আজকে এই রুটিন পাবলিশ করে আবার দেওয়া হবে নেক্সট যে ক্লাসগুলোর আছে ওইগুলার, বোঝা গেছে। 11 তারিখ পর্যন্ত রুটিন দেওয়া ছিল। সো 11 তারিখের ক্লাস তো আজকে নিলে শেষ হয়ে যাবে। সো 11 তারিখের পরে যে ক্লাসগুলো সেগুলো রুটিন ওয়াইজ আবার দেওয়া হবে তোমাদেরকে। সো এখন দেখো এম এর মান সমান হবে। সো আমরা এখন হচ্ছে কি দেখবো যে আণবিক ভর কার সমান। সো কার্বনের একটু আগে আমরা বের করছি 44। সো এটা আর আমরা নতুন করে না বের করি। সো নাইট্রোজেনের হয় কত, নাইট্রোজেনের হয় 14, আর এদিকে অক্সিজেন হচ্ছে কি 16 গুণ 2। সো এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কত হবে 14, 16 দুগুণে হচ্ছে কত আমাদের 32 আর 10 কত 42 আর 4 46 হয়ে যায় এটা।
সো এটা 46, সো এটা যেহেতু সমান না, সো এটা আনসার হবে না। আমাদের দেখতে হবে কোন দুইটার আণবিক ভর সমান। সো কার্বন যেহেতু কমন, সো আমাদের জন্য ইজি 44। এখন আসলে আমরা এটার হিসাব করি। নাইট্রোজেনের আসলে 14 দুগুণে হচ্ছে 2 দ্বারা গুণ দিতে হবে, দেন হচ্ছে অক্সিজেনের 16। এখন এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 14 দুগুণে 28, 28 যোগ 16। সো এটা কত হচ্ছে, এটা দেখো 44 হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এটা কত হচ্ছে, 44 হচ্ছে। সো এখানে দেখো আমরা হচ্ছে কি একমাত্র এই জায়গায় স্ক্রিনশট নেওয়ার জন্য সময়ের দরকার নাই। আচ্ছা ওকে ওকে, আচ্ছা তোমরা নিয়ে নিও নিজেদের মতো, হ্যাঁ। সো তোমরা নিয়ে নিও একটু হচ্ছে নিজেদের মতো। সো এই যে দেখো এই জায়গায় আমরা হচ্ছে কি পাচ্ছি, এই জায়গায় এসে হচ্ছে কি আমরা দুইটা জিনিস সমান পাচ্ছি। সো দুইটা জিনিস সমান মানে হচ্ছে কি আমার ব্যাপন হার এই জায়গায় সমান হয়ে যাবে। দুইটা জিনিস সমান মানে কি এই জায়গায় ব্যাপন হার সমান হয়ে যাবে। সো আশা করি তোমরা হচ্ছে কি এই ধরনের এমসিকিউ আসলে দেখো এগুলা কিন্তু তোমার বিগত বছর আসার প্রশ্ন, আমার নিজের বানানো কোনো প্রশ্ন। সো তোমাদের বিগত বছর আসার প্রশ্ন। সো টাইপগুলো তোমরা হচ্ছে টাইপগুলা এবং হচ্ছে কোন ধরনের প্রশ্ন হতে পারে এটা তুমি যখন আমার সাথে সাথে রিলেট করে নিতে পারবা, তখন কিন্তু তোমার পরীক্ষায় আসলে এই জিনিসটা তোমার জন্য আসলে কঠিন হবে না, কঠিন কোনো কিছু হবে না, তোমার জন্য সহজ। অ্যান্ড বললাম না একটু চান্স করলে হচ্ছে কি তোমার হচ্ছে কি একটু হচ্ছে কি তুমি চেষ্টা করলে আসলে কৃষিতে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, বোঝা গেছে? ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। সো এখন হচ্ছে আমরা পরবর্তীতে এই যে বলছি, আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছি যে WHO অনুমোদিত পিএইচ, পিওএস, সিওডি, বিওডি এদের মান হচ্ছে কি তোমাদের একটু পড়তে হবে, এদের মান পড়তে হবে। এগুলো আসলে গুরুত্বপূর্ণ টপিক, এগুলো আসলে কি গুরুত্বপূর্ণ টপিক। সো তোমাকে যদি আমি বলি পানীয় জলে WHO এর অনুমোদিত, হ্যাঁ পানীয় জলে WHO অনুমোদিত হচ্ছে কি তোমার পিএইচ মান কত, তোমরা একটু আমাকে কমেন্ট করো তো। পানি WHO অনুমোদিত পিএইচ মান কত দেখি, কে কে জানো? ওকে, কমেন্ট আসার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমাদের কিন্তু হচ্ছে কৃষিগুচ্ছের জন্য আসলে আমাদের যে হচ্ছে কি তোমার আমাদের কৃষিগুচ্ছের জন্য যে আসলে হচ্ছে কি আমাদের যে একটা পেড বেচ আমরা হচ্ছে রান করতেছি, জয়কলি কৃষি প্লাস GST 2.0, যেখানে আসলে আমরা প্রথমে এখন হচ্ছে কৃষির ক্লাস চলতেছে, তারপর হচ্ছে কি জিএসটি কৃষির পরীক্ষার পরে জিএসটি অনুযায়ী আমরা জিএসটির সিলেবাস শেষ করব, সেই ক্লাস কিন্তু এখন হচ্ছে কি চলমান আছে। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আসলে জয়কলির পেজে বা হচ্ছে কি ব্রেন বাস পেজে তোমরা নক করে দিলে আসলে হচ্ছে কি তোমাদের ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে যে আসলে হচ্ছে কি কীভাবে কি ভর্তি হবা। সো তোমরা যারা মনে করো যে আসলে হচ্ছে তোমাদের শেষ টাইমে আসলে একটা পাবলিক ইউনিভার্সিটির সিট দরকার, সো তোমরা চাইলে আসলে এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। তোমাদের সাথে অনেকেই আসলে হচ্ছে কি এনরোল করছে এবং তারা ক্লাস করতেছে। সো ক্লাস করাটা হচ্ছে কি একটা রুটিন ওয়াইজ তোমার প্রিপারেশন নেওয়ার মতো, এবং কোর্স ফিটা খুব বেশি না, কোর্স ফিটা আসলে হচ্ছে কি বইসহ আমাদের যে কৃষি বিচিত্রা বই আছে, এই কৃষি বিচিত্রা বইসহ আমরা 1500 টাকা রাখতেছি। আর যদি তুমি বই ছাড়া নিতে চাও তাহলে হচ্ছে 1550 টাকা, বাট 1250 টাকা। বাট আমি বলবো যে তোমরা আসলে বই সহ নেও, কারণ তোমাদের একটা প্রস্তুতির জন্য আসলে হচ্ছে কি তোমার একটা বই দরকার পড়ে অবশ্যই। অ্যান্ড তুমি হচ্ছে কি এমনিতে একটা কৃষি বিচিত্রা বইয়ের দাম হচ্ছে তোমার হচ্ছে কি 550-এরও অধিক টাকা। সো তার চেয়ে ভালো তুমি হচ্ছে কি বই সহ কোর্সে ভর্তি হও। অ্যান্ড তোমরা হচ্ছে যখন সব ক্লাসগুলো নিয়মিত করবা, পরীক্ষা দিবা রেগুলার, তখন আসলে তোমাদের মনের মধ্যে এমনি কনফিডেন্স হচ্ছে কি গ্রো আপ হবে এবং তোমরা একটা ভালো কম্পিটিটিভ জায়গায় চলে যাবা, বোঝা গেছে? সো অলরেডি তোমরা অনেকে এই প্রশ্নের আনসার দিছো। সো আমি এই প্রশ্নের আনসারটা আসলে এটাই হবে যে আসলে 6.8 থেকে 8.5 এটাই আসলে হচ্ছে কি আমাদের রেঞ্জ হয় নর্মালি, বোঝা গেছে? এটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ হয়, বোঝা গেছে? তো এখন আমরা পরবর্তী এমসিকিউতে আসি। দেখো লুইস অ্যাসিড, দেখো আমাদের কিন্তু হচ্ছে কি অ্যাসিড ক্ষার যে তত্ত্ব আছে, আশা করি আরহেনিয়াসের তত্ত্ব তোমরা হচ্ছে কি পারো। আর এদিকে থাকে কি লুইস তত্ত্ব, আর ওইদিকে থাকবে হচ্ছে কি তোমার ব্রনস্টেড লাউরির প্লুটোনীয় মতবাদ। সো এই জায়গাগুলো একটু পড়ে নিবা যে অ্যাসিডের যে তত্ত্বগুলো আছে, কে কোন তত্ত্ব দিছে এবং কার কোন তত্ত্বে কাকে আমরা অ্যাসিড বলবো, কাকে আমরা ক্ষার বলবো, এই টপিকগুলো একটু হচ্ছে কি পড়ে নিবা। একটু পড়ে নিলে আসলে হচ্ছে কি তোমরা এই জায়গাগুলো থেকে আসলে কি খুব ভালোভাবে হচ্ছে কি আনসার করে নিতে পারো। তো দেখো এখন কি বলা আছে যে কোনটি লুইস অ্যাসিড। এখন লুইস অ্যাসিড বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু লুইস তত্ত্ব, বিজ্ঞানী যে লুইস আছে সে যে তত্ত্ব দিছে অ্যাসিড ক্ষার মতবাদ, সে তত্ত্বতে বলা ছিল যে আমরা তাদেরকে আসলে লুইস অ্যাসিড বলবো যারা আসলে কি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। কি করে? মুক্তজোড় ইলেকট্রন কি করে? মুক্তজোড় ইলেকট্রন যারা হচ্ছে কি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে যারা, আচ্ছা গ্রহণ বানান তো হলো না, গ্রহণ বানান তো হলো না। সো গ্রহণ, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কি অ্যাসিড, আর যারা হচ্ছে কি মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা হচ্ছে কি তারা হচ্ছে কি ক্ষার, তারা হচ্ছে বেস বা ক্ষার। সো এখন আমাদের একটা জিনিস জানতে হবে, যাদের আসলে আবার হচ্ছে কি অষ্টক অপূর্ণ, এই যে এখানে দেখো আমি লিখে দিচ্ছি অষ্টক অপূর্ণ থাকে, যাদের আসলে অষ্টক অপূর্ণ থাকে তারাই আসলে হচ্ছে মূলত
তারাই আসলে হচ্ছে কি মূলত তোমার হচ্ছে কি লুইস অ্যাসিড হয়। আর যাদের আসলে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে তারা আসলে কি হয় লুইস ক্ষার হয়। এখন এখান থেকে তুমি লুইস অ্যাসিডের কিছু উদাহরণ তুমি হচ্ছে পড়ে নিতে পারো, যেরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা হচ্ছে BF3, তারপর হচ্ছে কি তারপর তুমি আরও কিছু আছে যেরকম হচ্ছে কি LF3। তো এগুলো আসলে হচ্ছে কি সবগুলোই আসলে হচ্ছে কি তোমার লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কাদের হবে? যাদের আসলে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, যেরকম হচ্ছে কি NH3 মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, তারপর H2O এর মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। সো এই যে মৌলগুলো আছে তারা আসলে কি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি এগুলো আসলে হচ্ছে কি লুইস ক্ষার, বোঝা গেছে। আর ওইটা হচ্ছে লুইস অ্যাসিড। সো এখানে অপশনে এতেই হচ্ছে কি আমরা সুন্দর মতে পেয়ে যাচ্ছি যে আসলে হচ্ছে কি আর এই দুইটা আসলে হচ্ছে কি লুইস ক্ষার, বোঝা গেছে। আচ্ছা, একজন বলছে যে Cl2 Cl3 যুক্ত থাকলে, হ্যাঁ থাকে অনেকটার সাথে। সো দেখো এখন বলছে যে দেখো এটা আমি বলি যে প্রত্যেক বছরই বলি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোন গ্যাসটি আসলে হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। সো তোমরা একটু কমেন্ট করো যে কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হবে, তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হবে। আমি তোমাদের এখান থেকে আসলে হচ্ছে কি দেখতে চাই যে আসলে কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। দেখো তোমরা এখান থেকে দুইটা টপিক বলবা, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে দুইটা টপিক বলবা যে অ্যাসিড বৃষ্টি, হ্যাঁ আমি একটু হচ্ছে লিখতেছি অ্যাসিড রেন। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায়, অ্যাসিড রেন এবং হচ্ছে গ্রিন হাউস এই দুইটা খুব বেশি বার আসছে। সো অ্যাসিড রেনের জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা হচ্ছে কিসের জন্য? এটা কিসের জন্য দায়ী? অ্যাসিড রেনের জন্য দায়ী। এটা কিসের জন্য দায়ী? অ্যাসিড রেনের জন্য দায়ী। এখন আসছে আমাদের তোমাকে যদি আমি বলি গ্রিন হাউস গ্যাস কোনগুলা? গ্রিন হাউস গ্যাস। তো এই কয়েকটা জিনিস আসলে তোমরা হচ্ছে কি এই জায়গাগুলো থেকে পড়ে নিবা যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো। তো গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে তোমার যেরকম অনেকে জানো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কি মিথেন, তারপর হচ্ছে কি এখান থেকে একটা জিনিস পড়ে নেবে, এই যে দেখো N2O। দেখো এই জায়গায় এসে হচ্ছে কনফিউজড হয়ে যায়, অ্যাসিড রেনের জন্য নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এখানে হচ্ছে নাইট্রাইস অক্সাইড N2O, এটা হচ্ছে কি তোমার গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। সো এই দুইটা জিনিস গুলায় ফেললো না, বোঝা গেছে। আর হচ্ছে CFC তো হচ্ছে কি কমন একটা জিনিস। সো আশা করি এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আসলে হচ্ছে কি আশা করি তোমরা হচ্ছে কি এখান থেকে পড়ে নিবা একটু, বোঝা গেছে, এখান থেকে একটু পড়ে নিবা, বোঝা গেছে। সো এই কয়টা টপিক আসলে তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা হ্যাঁ সি তালহা জুবাইর, হ্যাঁ সি আমি দেখছি প্রশ্ন না দেখি না প্রশ্ন না দেখে অ্যান্সার করে না, প্রশ্ন দেখে অ্যান্সার করে। হয়তো অনেকে আসলে হচ্ছে কি এই টপিকগুলো পড়া থাকে, তো সো এই জন্য আসলে হচ্ছে কি অনেকে আনসার করে ফেলতে পারে, বোঝা গেছে। বা হয়তো অনেকে আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে। সো এখানে দেখো সালফার ডাইঅক্সাইড আছে, সো এটা হচ্ছে কি অ্যাসিড রেনের জন্য দায়ী, বোঝা গেছে। সো এখন আমরা পরবর্তীতে যাব একটু। দেখো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন উপাদানটি আসলে ক্রিয়াশীল হয়, হ্যাঁ মানে কোন উপাদানটি আসলে ক্রিয়াশীল হয় বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন উপাদানটি ক্রিয়াশীল হয়। দেখো বজ্রপাতের সময় আমাদের যে জিনিসটা হয় এখান থেকে তুমি হচ্ছে কি আমি কয়টা একটা দুইটা ইনফরমেশন বলে রাখবো, তিনটা ইনফরমেশন বলবো। এই তিনটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। সো তিনটা ইনফরমেশন কি, যে এখানে আমি দেখো একটা বিক্রিয়া লিখতেছি, বজ্রপাতের সময় নাইট্রোজেন এবং হচ্ছে কি অক্সিজেন এই দুইটা আসলে কি করে বিক্রিয়া করে, এবং এই টাইমে আসলে যে এই যে আমি দেখো কি লিখতেছি এখানে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি প্রয়োজন হয় এবং উৎপন্ন হয়, এবং এই জায়গায় কি দরকার হয় বজ্রপাত বা হচ্ছে কি আচ্ছা বজ্রপাত বা হচ্ছে কি এখানে কি দরকার হয় বজ্রপাত বা হচ্ছে কি তোমার বিদ্যুৎ ক্ষরণ, যেটাই বলো তুমি তোমার মতো করে বলো। এবং এখান থেকে কি উৎপন্ন হয় 2NO বা হচ্ছে 2NOটা মাথায় রাখার দরকার নাই, এখান থেকে হচ্ছে কি নাইট্রোজেন মনোঅক্সাইড উৎপন্ন হয়, যে এটা জানলে হবে। সো এখান থেকে ইনফরমেশন কয়টা মাথায় রাখবা, যে বজ্রপাতের সময় এখানে হচ্ছে কত 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় বা প্রয়োজন হয়, আর হচ্ছে কি এখানে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে নাইট্রোজেন মনোঅক্সাইড NO উৎপন্ন হয়, অ্যান্ড হচ্ছে কি এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি নাইট্রেশন, বোঝা গেছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি নাইট্রেশন
বলে থাকি, বা নাইট্রোফিক্সেশন যে যে যেভাবে মাথায় রাখো মাথায় রাখো। সো এখান থেকে এই কয়টা জিনিস মাথায় রাখবো। সো এখানে কি উৎপন্ন হয়, ক্রিয়াশীল কোনটা উৎপন্ন হয়, নাইট্রোজেন উৎপন্ন হয়। হ্যাঁ, সো জীবন, তারপর তালহা জুবায়ের, তারপর হচ্ছে কি আন্নুর, তারপর আনাস, সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসারটাই আসলে হচ্ছে কি এখানে প্রোভাইড করছো। বোঝা গেছে? সো এই যে এখানে যে কয়টা ইনফরমেশন লিখে রাখছি, এই কয়টা ইনফরমেশন তোমরা হচ্ছে কি পড়ে নিবা। দেন আসো দেখো এই যে অ্যাসিড রেনের জন্য দায়ী কোনটা, এটার আনসার আমি আর কি দিব, তোমরাই বলো। অ্যাসিড রেনের জন্য দায়ী কোনটা? এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এরা তো আসলে হচ্ছে কিসের জন্য দায়ী? এরা দায়ী হচ্ছে আমার কিসের জন্য দায়ী? এরা দায়ী হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাসের জন্য। আর থাকি একটা অপশন সালফার ডাইঅক্সাইড, থাকি একটা অপশন সালফার ডাইঅক্সাইড, থাকি একটা অপশন সালফার ডাইঅক্সাইড, অ্যান্ড সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিড রেনের জন্য কি দায়ী, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিড রেনের জন্য দায়ী, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিড রেনের জন্য দায়ী। বোঝা গেছে? সো বোঝা গেছে? জীবন, তারপর ইমন, শাকিল, আন্নুর, সবাই আসলে তোমরা হচ্ছে যারা যারা সি বলতেছো সবারটাই আসলে হচ্ছে কি আচ্ছা তোমার নাম এটা কি লিখলা, মিফতানা কি লিখলা, ইটালিক অক্ষর মিলিয়ে, তারপর হচ্ছে উজ্জ্বল, সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিছো। হ্যাঁ, সো গুড, তোমরা খুব ভালো পারো। দেখো এক প্রশ্ন দুইবার চলে আসলো না? ও না, এটা গ্রিন হাউস গ্যাস, সরি গ্রিন হাউস গ্যাস। কি বলছে? গ্রিন হাউস গ্যাস কত কত? দেখো এখানে বাও তোমার হচ্ছে কি 14-15তে আসছে। এখন এবার তোমরা বলো তো কৃষিগুচ্ছের জন্য মানে কৃষিগুচ্ছে এবার কিন্তু তোমাদের প্রশ্ন বা সার্বিক পরীক্ষার দায়িত্বে বা হচ্ছে কি ম্যানেজমেন্টে কিন্তু আছে হচ্ছে কি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। অ্যান্ড তারা যে হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বিগত বছরে ফলো করতো, তারা কিন্তু সেই প্রশ্ন প্যাটার্ন থেকে আসলে হচ্ছে কি তোমাদের প্রশ্ন করার চেষ্টা করবে। সো তোমরা হচ্ছে কি চেষ্টা করবে যে ওভারঅল তো বিগত বছরের এগ্রি ক্লাস্টার এগ্রিতে আসলে যেরকম প্রশ্ন আসছে ওইগুলো তোমরা অ্যানালাইসিস করবাই। তার পাশাপাশি তোমরা হচ্ছে কি বাওয়ের প্রশ্নগুলো একটু বেশি অ্যানালাইসিস করার চেষ্টা করবা, যেরকম গত বছর সিবাসু প্রশ্ন করছে। সো তাদের প্রশ্ন অ্যানালাইসিস আমরাও ক্লাসে বেশি করাইছি, বাওয়ের প্রশ্নও রাখছি ক্লাসে অ্যানালাইসিস করে। সো এই যে তোমরা হচ্ছে কি বাওয়ের প্রশ্নটা হচ্ছে কি একটু অ্যানালাইসিস করবা, কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে তোমরা কি এবার যেহেতু বাও বা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি হচ্ছে কি তোমাদের প্রশ্নের দায়িত্বে থাকবে। সো তারা আসলে চেষ্টা করবে যে আসলে হচ্ছে কি তোমাদের যেন আসলে হচ্ছে কি এই জায়গায় তারা যে প্রশ্ন প্যাটার্ন ফলো করে ওই প্রশ্ন প্যাটার্ন থেকে আসলে হচ্ছে কি প্রশ্নটা করার। সো আমরা তো জানি কার্বন এখানে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী কোনগুলা, গ্রিন হাউস গ্যাস কোনটি, গ্রিন হাউস গ্যাস সো দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস, আমরা হচ্ছে কি মিথেনকে আসলে হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি মিথেন হিসাবে হচ্ছে কি সে কাজ করে। কে কাজ করে? মিথেন। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তো আসলে হচ্ছে কি কার্বন মনোক্সাইডটা চলে আসছে। এখানে আসলে দুইটাই আনসার চলে আসছে। বোঝা গেছে? সো দেখো এখন আমাদের সূত্রের কিছু আসলে হচ্ছে কি এমসিকিউ আমাদের হচ্ছে কি এই জায়গা থেকে পড়তে হবে, কিছু সূত্রের এমসিকিউ হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে পড়তে হবে, কিছু সূত্রের এমসিকিউ হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে পড়তে হবে। যেরকম এখানে কি বলছে, এখানে তোমাদেরকে কি বলছে, দেখো এখানে তোমাদেরকে কি বলছে যে আসলে হচ্ছে কি আমার হচ্ছে এখানে দুইটাই হবে। সো দেখো এখানে কি বলছে যে হচ্ছে কি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কোনটা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কোনটা। সো আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র কোনটা, আমরা বয়েলের সূত্রে কি বলছি, বয়েলের সূত্রে কি বলা ছিল, বয়েলের নাম থেকে তুমি কি মনে রাখো, টেম্পারেচার স্থির থাকে, টেম্পারেচার কি থাকে, স্থির থাকে, টেম্পারেচার কি থাকে, স্থির থাকে। সো বয়েলের কার্যক্রমে কি থাকে, টেম্পারেচার স্থির থাকে। সো টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে এই জায়গায় কি হবে, তাপমাত্রা স্থির। সো তাপমাত্রা স্থির মানে কি এই জায়গায় তোমার হচ্ছে কি আমাদের সম্পর্কটা হয় হচ্ছে চাপ এবং হচ্ছে কি আয়তনের মধ্যে। আর চার্লসের সূত্রে কি বলছি আমরা, চার্লসের সূত্রে আসলে কি থাকে, চার্লসের চ থেকে মাথায় রাখবা যে হচ্ছে কি চাপ, প্রেশার হচ্ছে কি স্থির থাকে, সো প্রেশার স্থির থাকলে সম্পর্ক হয় হচ্ছে কি আয়তন এবং হচ্ছে কি তাপমাত্রার মধ্যে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে আসলে।
আয়তন এবং হচ্ছে কি তাপমাত্রার মধ্যে। সো এখন তুমি যদি দেখো এই দুইটাই কিন্তু হচ্ছে কি তোমার আয়তনের সাথে সম্পর্ক। এখন যদি আমরা কমন হিসাবে নিই তাহলে হচ্ছে কি এখানে 1/p গুণ হচ্ছে কি আমরা এখানে টি লিখতে পারবো। সো এখান থেকে আমরা যদি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি তাহলে জিনিসটা হবে কি এরকম হবে যে b = k * 1/p গুণ হচ্ছে কি টি হবে। সো এখন তুমি যদি এখান থেকে আমি একটু এগুলাকে একটু মুছে দিতে চাই, যদি আমি এগুলাকে একটু মুছি তাহলে দেখো এখানে যে জিনিসটা আসবে আমরা এখান থেকে লিখতে পারবো বি, পিটাকে উপরে নিলে আসলে কি ওইদিকে থাকবে বি গুণ পি আর নিচে থাকবে কি টি, এই পাশে থাকবে কে। সো এখান থেকে তুমি আসলে যে সূত্রটা আমাদের আসে সেটা হচ্ছে কি b1/t1 b1/p1 বাই হচ্ছে কত t1 ইকুয়াল টু হচ্ছে কি b2 গুণ p2 বাই হচ্ছে কি t2। এই সমীকরণটা হচ্ছে কি আমরা প্রতিপাদন করি, বা তোমরা হচ্ছে আসলে বয়েল এবং চার্লসের আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি বয়েল এবং চার্লসের হচ্ছে কি সমন্বয়কারী সূত্র তোমরা আসলে কি এই জায়গা থেকে পড়ে আসছো। সো সেই হিসাবে তোমার হচ্ছে কি এখানে আনসার কোনটা আসে, এই যে দেখো এখানে আমি জাস্ট হচ্ছে কি b1 আগে লিখছি, এখানে p1 আগে লেখা। সো এটা আসলে হচ্ছে কি খুব আহামরি। আচ্ছা একটা সে লিখি তুহিন মণ্ডল কমেন্ট দেখা পড়াই। হ ভাই আমি কমেন্ট দেখা পড়াই। সো দেখো এটার আনসার কি হবে, বয়েল এবং চার্লসের সমন্বয়কারী সূত্র হচ্ছে কি তোমার হচ্ছে কি কোনটা p1/b1/t2 p1/b1/t1 ইকুয়াল টু হচ্ছে কি p2/b2 গুণ b2/t2। সো এটার আনসার হচ্ছে কি ডি। হ্যাঁ তালহা জুবাইর, এটার আনসার হচ্ছে কি ডি। বুঝা গেছে? 14 আনসার কি ডি, কারণ এখানে কিন্তু হচ্ছে তোমার বয়েল এবং চার্লস দুইটারই সমন্বয়কারী সূত্র তোমার এখানে জানতে চাইছে। বুঝা গেছে? দুইটার সমন্বয়কারী সূত্র কি এখানে জানতে চাইছে। সো এখন দেখো 15 নম্বর এমসিকিউ কি বলছে যে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ হচ্ছে কি নাইট্রোজেন থাকে। এখন তোমরা হচ্ছে কি ক্লাস ছোট মানে অনেক আগে থেকে আসলে পড়ে আসতেছো যে নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে আসলে কি 78% থাকে। তারপর হচ্ছে কি পড়ে আসছে যে অক্সিজেনের যে বিষয়টা, অক্সিজেনকে 21% বা হচ্ছে কি আমরা হচ্ছে কত 20 হচ্ছে কি 9 সামথিং হচ্ছে কি পার্সেন্টেজ সে হচ্ছে কি এনভায়রনমেন্টে থাকে। কার্বন ডাইঅক্সাইড থাকে কত, কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে 0.03% হচ্ছে কি থাকে এরকম। সো এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজগুলো আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি এই পার্সেন্টেজগুলো আসলে হচ্ছে কি তোমার এই জায়গায় আসলে হচ্ছে কি আমরা পড়ে আসছি। সো এইগুলো কিন্তু আমরা আমার মনে আছে আমি ক্লাস 4-এ থাকতে খুব সম্ভবত হয়তো এইগুলো পড়ছিলাম। আমরা যেরকম পড়ি না গাছের পাতা সবুজ এরকম আর কি পড়ছিলাম যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, প্রায় 78% থাকে, এরকম আমরা পড়ছিলাম ছোটোবেলায়। সো কে তুহিন মণ্ডল কমেন্ট দেখা পড়াই ছাগল আর কোনো কাজ নাই কমেন্ট করে পোলাপাইনের ডিস্টার্ব করে। সো ওকে বাদ দেবো, ও ইগনোর করুক, ওকে ও কমেন্ট করুক, ওর মতো কমেন্ট করতে থাকুক, ও হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মের দালাল। সো দেখো এখানে কি 78 ভাগ হচ্ছে কি তোমার এ জায়গায় কি থাকবে নাইট্রোজেন থাকবে, 78 ভাগ হচ্ছে কি তোমার নাইট্রোজেন থাকবে। বোঝা গেছে? সো এটার আনসার তোমরা আশা করি জানো। এখন অক্সিজেনেরটাও জেনে রাখতে পারো যে 21%, তারপর কার্বন ডাইঅক্সাইডেরটা তো জানোই আশা করি 0.03 থাক, ব্লক দেওয়া লাগবে না, ওর মতো থাকুক। দেখো তারপর দেখো এখানে হচ্ছে কি p+n² হচ্ছে কি b² ইকুয়াল টু, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। সো এটা আসতে পারে যেহেতু আসলে গত বছর একটা এরকম আমাদের P = nRT এরকম একটা হচ্ছে কি সূত্র আসছে যেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সো এখানে আসলে হচ্ছে কি তোমার এবার তোমাকে এই সমীকরণ দিয়ে দিলে মানে অবাক হওয়ার কিছু নাই। তো দেখো এখানে কি p+n² আমরা কি জানি যে আদর্শ বাস্তব গ্যাসগুলো কেন যে আসলে আদর্শ গ্যাসের থেকে আসলে বিচ্যুত হয়, বা হচ্ছে কেন যে আসলে তারা আসলে হচ্ছে কি ফল করে, কেন যে আদর্শ গ্যাসের মতো আচরণ দেখায় না, সেটা কিন্তু হচ্ছে কি আমরা এই সমীকরণ থেকে আসলে হচ্ছে কি পড়ছিলাম যে কেন আসলে বিচ্যুতি বা কেন কোন ত্রুটি হয়, এই ত্রুটির সমীকরণ এটা। সো এটাকে আমরা হচ্ছে কি কিন্তু ভ্যান ওয়ালস সমীকরণ বলে থাকি। এটা কি বলি ভ্যান ওয়ালস সমীকরণ কি বলে থাকি ভ্যান ওয়ালস সমীকরণ। সো এটা হচ্ছে এ নাম্বারে দেওয়া আছে। সো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখন এখান থেকে তুমি যে আরেকটা ইনফরমেশন পড়বা সেটা হচ্ছে তোমার হচ্ছে কি এখানে এন এর যে মানটা আছে, এন এর যে মান এই পরীক্ষায় তোমাকে আসলে হচ্ছে কি বলে দিতে পারে যে কার্বন ডাইঅক্সাইড, বা হচ্ছে তোমাকে বলে দিতে পারে যে তোমার ধরো বলে দিল এরকম যে হচ্ছে কি এরকম বলে দিল যে 22 গ্রাম
কার্বন ডাইঅক্সাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আসলে হচ্ছে কি তুমি ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লেখো, তখন তুমি কি লিখবা? তো তোমার কাছে তো হচ্ছে আর কোনো কিছুর মান দেওয়া নাই, জাস্ট হচ্ছে তুমি এখান থেকে এন এর মান বের করতে পারবা। সো এন সমান আমরা কি দেখতে পারবো? W/m। সো যেখান থেকে আসলে ডাব্লু কি এখানে যে 22 গ্রাম দেওয়া আছে এটা হচ্ছে কি 22 লিখতে পারবা। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কত? আমরা জানি 44। সো এখানে 1/2 বা হচ্ছে কি এটাকে 0.5 লিখতে পারবা। সো যত জায়গায় আসলে হচ্ছে কি এন আছে তত জায়গায় 0.5 বসে তুমি যে মানটা পাবা হচ্ছে কি সেটা হচ্ছে কি তুমি জাস্ট বসাবে। পরীক্ষায় আসলে ক্যালকুলেশন দিবে না, জাস্ট হচ্ছে তোমাকে সমীকরণটা আঁকতে বলবে, হয়তো হাফ বসায় তোমাকে একটা সমীকরণ পাবা, ওইটা হচ্ছে কি আচ্ছা ভাই আমি সিএমসিতে চান্স পাইছি বাট সাউথে পড়ছে। হ্যাঁ তুমি একটু চেষ্টা করে, যেহেতু তুমি চান্স পাইছো তোমার মধ্যে একটা কনফিডেন্স আছে তালহা জুবায়ের, সো তুমি হচ্ছে কি করতে পারবা এখন তোমার জন্য ইজি। মানে তোমার হচ্ছে এখন তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবা যে আগে যেরকম পরীক্ষা দিছো মাথায় অনেক গরম থাকে, বর্তমানে দেখবো অনেক ঠান্ডা। সো আমি চাই তুমি শেরে বাংলায় চান্স পাও এবং আমার ইউনিভার্সিটিতে আসো, তোমাদের সাথে দেখা হবে। সো এখন আসা হচ্ছে কি আমাদের এটা গেল। সো এখন হচ্ছে এরকমভাবে তোমাদেরকে একটু হচ্ছে কি ঘুরে প্রশ্ন করতে পারে। সো এখন আসো আমাদের পরবর্তী এমসিকিউতে, যে নিম্নের কোন গ্যাসটির জন্য পিবি বনাম পি এর লেখচিত্রটা হচ্ছে কি বলছে দেখো, এক্স অক্ষের সমান্তরাল। কি বলছে? এক্স অক্ষের সমান্তরাল। এখন এক্স অক্ষের সমান্তরাল জিনিসটা থেকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে পিবি বনাম কি বলছে? পিবি বনাম পি। কি বলছে? পিবি বনাম পি। পিবি বনাম হচ্ছে কি পি। সো পিবি আছে ওয়াই অক্ষ বরাবর আর পি আছে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর। এখন এই সমীকরণটা যদি হয়, তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল কি হয়? এই যে সমীকরণ, এটাকে আমরা বলা হয় কি অ্যামাগার সমীকরণ। কার সমীকরণ বলি? অ্যামাগার সমীকরণ বলে থাকি। সো এইখানে তোমার হচ্ছে যে জিনিসটা হয়, এই যে সোজা যে লাইনটা আছে, এই সোজা লাইন বরাবর যারা আসে, এই সোজা লাইন বরাবর যারা আসে, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। সো এই যে সোজা লাইন বরাবর যারা আছে তাদেরকে আমরা হচ্ছে কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস। যারা আসলে হচ্ছে কি একদমই স্ট্রেট লাইন বরাবর আসবে তারা হবে কি আদর্শ গ্যাস। তারা কি হবে? আদর্শ গ্যাস। আর যারা হচ্ছে কি এই স্ট্রেট লাইনের উপরে যেরকম H2, তারপর হচ্ছে কি NO2 এরকম যারা আছে, তারা হচ্ছে কি তোমার এই যে যারা আসলে কি এই স্ট্রেট লাইনের হচ্ছে কি মানে উপর বা নিচ দিয়ে যায়, তারা আসলে কি তাদেরকে আমরা বলি বাস্তব গ্যাস। তাদেরকে কি বলা হয়? আমরা বাস্তব গ্যাস বলি। তাদেরকে আমরা কি বলি? বাস্তব গ্যাস। তাদেরকে আমরা কি বলি? বাস্তব গ্যাস। তাদের আমরা বাস্তব গ্যাস বলি। এখন তোমার প্রশ্নে বলছে যে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, বোঝা গেছে? সো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে আসলে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে কি হচ্ছে কি এই যে এই রেখাটাকে বুঝাইছে, এই যে এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ না, এটার সমান্তরাল কি এই রেখা, তার মানে আদর্শ গ্যাস হতে হবে আমাকে। তার মানে আমাকে কি হতে হবে? আদর্শ গ্যাস। এখন আদর্শ গ্যাস কি আমাদের বাস্তবে কি আমরা যে গ্যাসগুলো পাই, তুমি একটা জিনিস মাথায় রাখবা, আদর্শ গ্যাসটা আমাদের একটা কল্পনা মাত্র, বোঝা গেছে? মানে আমরা প্রকৃতিতে আসলে হচ্ছে কি আদর্শ গ্যাসটা আসলে পাই না, কারণ আদর্শ গ্যাসের যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া আমাদের মধ্যে মানে যে গ্যাসগুলো আমরা পাই সেগুলোর মধ্যে না। এই যে তুমি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তারপর হচ্ছে কি হাইড্রোজেন দেখতেছো, এরা সবাই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের পর্যায়ে তারা যেতে পারে না, মানে আমাদের প্রকৃতিতে আসলে আদর্শ গ্যাসটা বিদ্যমান নাই। সো এই জন্য আসলে কি এটার আনসার হবে কি কোনোটি নয়। এটার আনসার কি হবে? কোনোটি নয়। ডি নাম্বারটা হবে কি এটার আনসার। তাসনিম, তারপর হচ্ছে কি শাকিল, তোমরা হচ্ছে কি সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিছো। ওকে, এখন আমাদের দেখো হচ্ছে কি আরেকটা প্রশ্ন আসছে যে কোনটি হচ্ছে কি অ্যামফোটেরিক পদার্থ নয়। এখন অ্যামফোটেরিক ওয়ার্ডটার সাথে আসলে হচ্ছে তোমরা হচ্ছে কি হয়তো অনেকে আসলে হচ্ছে কি ওইরকমভাবে আসলে হচ্ছে কি তোমরা অনেকে মানে হয়তো তোমরা অনেকে আসলে হচ্ছে কি ওইরকমভাবে পরিচিত না। সো অ্যামফোটেরিক মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি উভধর্মী। অ্যামফোটেরিক যে কথা, উভধর্মী পদার্থ একই কথা, বোঝা গেছে? সো এটার জন্য তোমাকে হচ্ছে কি ব্রনস্টেড-লাউরির প্লুটোনীয় মতবাদ, কি ব্রনস্টেড-লাউরির প্লুটোনীয় মতবাদে যে কারা অ্যাসিড কারা হচ্ছে কি ক্ষার সেটা বুঝতে হবে। সো আমরা কি জানতাম? আমরা জানতাম যে ব্রনস্টেড-লাউরির প্লুটোনীয় মতবাদ অনুযায়ী যারা হচ্ছে কি H+ দান করে তারা হচ্ছে কি অ্যাসিড, আর যারা হচ্ছে কি H+ গ্রহণ তারা হচ্ছে কি তারা ক্ষার, তারা কি ক্ষার। সো এই জায়গা থেকে যদি তুমি আনসার করো তাহলে দেখো আমাকে দেখতে হবে যে কে আসলে H+ দানও করতে পারে, কে আসলে হচ্ছে কি H+ গ্রহণও করতে পারে। সো মানে গ্রহণ করতে পারে তারা হচ্ছে কি অ্যামফোটেরিক পদার্থ, আর যারা হচ্ছে কি H+ দান করতে পারবে না, H+ গ্রহণও করতে পারবে না, তারা কি হবে না? অ্যামফোটেরিক পদার্থ হবে না। যেরকম তার কথা যদি তুমি চিন্তা করো, সে যদি H+ গ্রহণ করে তাহলে H3O+ পরিণত হবে, আর যদি H+ ত্যাগ করে তাহলে OH- পরিণত হবে। তার মানে কি সে একাধারে হচ্ছে কি H+ গ্রহণও করতে পারতেছে, দানও করতে পারতেছে, তার মানে সে কি উভধর্মী পদার্থ বা হচ্ছে কি অ্যামফোটেরিক পদার্থ। সো আচ্ছা, এটা তো হচ্ছে কে নয় সেটা জানতে চাইছে। এখন আসলে হচ্ছে কি তার হিসাবে H2CO, মানে তার এখানে যদি হিসাব করো তাহলে যদি সে H+ দান করে দেয় তাহলে হচ্ছে কি সে কিসে পরিণত হবে জানো?
সে একটা H+ দান করে দিলে সে আসলে পরিণত হবে CO3 2- আকারে। আর যদি সে একটা H+ গ্রহণ করে তখন সে কিসে পরিণত হবে, H2CO3 তে পরিণত হবে। তার মানে কি সেও একাধারে কি করতে পারতেছে, অ্যাসিড এবং ক্ষার উভয় ধর্মে আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি থাকতে পারতেছে। সো সেই হিসাবে হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার বি নাম্বার। তারপর দেখো তোমার হচ্ছে কি এই জায়গায় যদি তুমি আসো SO4, তো তার হিসাব করলে তুমি যদি সে একটা H+ ত্যাগ করে দেয়, ধরো H+ আয়ন ত্যাগ করে দেয়, তাহলে হচ্ছে কি সে SO4 2- আকারে থাকবে। আর যদি H+ আয়ন গ্রহণ করে তখন সে কি H2SO4 আকারে থাকবে। সো সেও একাধারে কি অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করতে পারে। এখন আসো হচ্ছে কি তুমি এই জায়গায় যদি আসো যে OH- তার এখানে যদি আসো তাহলে সে যদি একটা H+ দান করে তখন সে H2O তে পরিণত হতে পারে, বাট সে কিন্তু H+ আয়ন হচ্ছে কি ত্যাগ করতে পারবে না। বোঝা গেছে, সে চাইলে H+ আয়ন এই জায়গা থেকে আর ত্যাগ করতে পারবে না, কারণ তার এখানে H+ আয়ন নাই। সো এই জন্য আসলে হচ্ছে কি এটার আনসার কী হবে, ডি নাম্বারটা। সে আসলে উভধর্মী পদার্থ হিসেবে কাজ করতে পারে না। সো যারা যারা ডি বলছো তাদের সবারটাই আসলে হচ্ছে কি সঠিক হয়েছে। সো তোমরা আসলে হচ্ছে কি বাকিগুলো আরও হচ্ছে কি কমেন্ট করতে থাকো, বা যারা যারা আসলে ডি নাম্বারও হচ্ছে কি আনসার করছো। দেখো এখন আছে ফ্রিয়ন। সো ফ্রিয়নের সংকেতগুলো আসলে তোমরা একটু পড়ে নিবা। ফ্রিয়নের সংকেতগুলো কি তোমরা পড়ে নিবা, যেরকম ফ্রিয়ন 11, তারপর হচ্ছে কি ফ্রিয়ন 11, তারপর হচ্ছে কত ফ্রিয়ন 12, তারপর হচ্ছে কত ফ্রিয়ন 13 যেটা আছে ফ্রিয়ন 13। সো এদের যে হচ্ছে কি এদের আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি এদের যদি দেখো আমাদের হচ্ছে কি ক্লাসটা শেষ হয়ে যাবে, হ্যাঁ তোমার হচ্ছে ক্লাসটা আসলে হচ্ছে কি শেষ হয়ে যাবে। সো তোমরা আসলে হচ্ছে কি আর 10টা মিনিট তোমরা থাকো, হচ্ছে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো তখন নামাজটা পড়ে ফেললো শেষ। দেখো ফ্রিয়ন 11 মানে মাথায় রাখবা যে ফ্রিয়ন 11 এই যে শেষের যে সংখ্যাটা আছে, এই যে শেষের সংখ্যা, এটা অলওয়েজ মাথায় রাখবা। এটা হচ্ছে কিসের সংখ্যা, ফ্লুরিনের সংখ্যা। এগুলো কিসের সংখ্যা, ফ্লুরিনের সংখ্যা। সো ফ্রিয়ন 11 সংখ্যা হচ্ছে CF। ফ্লুরিন কয়টা হবে, ফ্লুরিন একটা, সো CFCl3। তারপর হচ্ছে কি এখানে দেখো কি CF এখানে ফ্লুরিন কয়টা, যেহেতু ফ্রিয়ন 12 ফ্লুরিন 2টা হবে, আর ক্লোরিন হচ্ছে কয়টা, 2টা হবে। আর এখানে হচ্ছে কি CF ফ্লুরিন 3টা হবে, যেহেতু 13 দেওয়া আছে, আর ক্লোরিন কয়টা হবে, একটা হবে। সো এখানে যেহেতু ফ্রিয়ন 12 বলছে, তার মানে এখানে ফ্লুরিন কয়টা আছে, 2টা আছে। বুঝা গেছে, ফ্লুরিন কয়টা আছে, 2টা। সো বি নাম্বার হচ্ছে কি আনসার। ফ্লুরিন কয়টা আছে এই জায়গায়, 2টা আছে। তো তারপর দেখো আমাদের যে জিনিসটা দেওয়া আছে এখানে হচ্ছে কি নির্দিষ্ট চাপে একটা আদর্শ গ্যাসের হচ্ছে কি মানে আদর্শ গ্যাসের 20 মিলিলিটার হচ্ছে কি 200 মিলিলিটার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে আয়তন কত গুণ হবে। কি বলছে, আয়তন কত গুণ হবে। তার মানে এখানে কি আয়তন এবং হচ্ছে কি তাপমাত্রা, এটার মধ্যে সম্পর্ক। সো এটা হচ্ছে তোমার T1, এটা হচ্ছে কত T1, যেটার তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস। সো এটাকে আমরা 273 কেলভিন লিখতে পারি। আর এটা হচ্ছে কি T2, এটা হচ্ছে কত T2। সো T2 সমান কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 100 প্লাস হচ্ছে কত 273, মানে হচ্ছে কি এটা কত হবে 373 কেলভিন হবে। আর এটাকে ধরলাম আমরা B1। সো আমাকে হচ্ছে কি দ্বিতীয় আয়তন কত গুণ হবে, B2টা বের করতে হবে। সো আমরা যদি এখন সমীকরণ আসলে লিখি তাহলে হচ্ছে কি হবে B1/T1 হচ্ছে কি B2/T2। সো T2। সো এখান থেকে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে কি B2টা বের করা। সো B2টাকে এক পাশে রাখো, B2 হচ্ছে কি লিখতে পারবা B1, আচ্ছা B2 সমান কি লিখতে পারবা, যে হচ্ছে কি এখানে আমরা লিখলাম T2 বাই হচ্ছে কত T1 গুণ হচ্ছে কি এখানে B1 থাকবে, এই যে জাস্ট হচ্ছে আর গুণন করে দিছি। সো T2 এর মান কত 373, T2 এর মান কত 373, আর T1 এর মান 273। আর এখানে কি হবে B1। এখন B1 এর মান আমি বসাইতে পারি, 200 বসাইতে পারো, বাট তোমার কি বলছে আয়তন কত গুণ হবে বলছে, কি বলছে আয়তন কত গুণ হবে। তার মানে কি তোমার হচ্ছে কি এই যে আয়তন কত গুণ হচ্ছে, এই যে দেখো এই পার্টটা জানতে চাইছে, এই যে এতটুকু পার্ট হচ্ছে কি তোমার এখানে জানতে চাইছে। সো আয়তন কত 373 বাই হচ্ছে কি 273 গুণ হবে। আয়তন কত হবে 373/273। সো জীবন, তারপর হচ্ছে কি তাসনিম, তারপর সবাই আসলে হচ্ছে কি তোমরা হচ্ছে কি সঠিক আনসার দিছ। বুঝা গেছে, মিফতা সবাই আসলে কি সঠিক আনসার দিছ। এখন দেখো এখানে কি বলছে, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। সো তড়িৎ রসায়নে আমি যে টাইপগুলো পড়াচ্ছি এই টাইপগুলো পড়বা, কে পানিতে দ্রবণীয় কে পানিতে অদ্রবণীয়, এই জিনিসগুলো পড়বা। এইগুলো আসলে কেমিস্ট্রি 3rd চ্যাপ্টার পড়লে অনেকে আসলে হচ্ছে কি তোমার হচ্ছে কি এমনিতে আসলে হচ্ছে কি পারে।
সো এখন তোমার হচ্ছে দেখো ক্যাথোডে আসলে হচ্ছে কি বলছে যে ক্যাথোডে 1 মোল H2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ আসলে হচ্ছে কি বিদ্যুৎ প্রয়োজন, 1 মোল H2 উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। এখন অনেকে এটার আনসার কি দিয়ে দিবে জানো, 1 ফ্যারাডে দিয়ে দিবা, অনেকে এটার আনসার কি দিবা 1 ফ্যারাডে দিয়ে দিবা। সো এখানে আসলে এটার আনসার 1 ফ্যারাডে হবে না, এটা কিন্তু তোমরা হচ্ছে কি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যে আনসারটা করে এটা হচ্ছে 1 ফ্যারাডে দেয়, এটার আনসার 1 ফ্যারাডে হবে না। আসলে আমরা একটু হচ্ছে কি বলছে ক্যাথোডে কি পরিমাণ H+ আয়ন গঠিত হবে। সো H+ আয়ন কি করে, একটা ইলেকট্রন কি করবে গ্রহণ করে সে হচ্ছে কি H+ এ পরিণত হবে, তাই তো। এখন এখানে দেখো কি বলছে H2, তার মানে এখানে H2, এখানে কিন্তু শুধু একটা H, যদি শুধু একটা H হইতো তখন এটা 1 ফ্যারাডে হইতো, বাট এখানে কিন্তু H2 বলছে, তার মানে কি দুইটা H+ আয়ন কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে দুইটা H এ পরিণত হবে। সো দুইটা H যে কথা, H2 কি একই কথা, বোঝা গেছে, H2 একই কথা। তার মানে কি এখানে তো এখানে হচ্ছে কি কয় মোল ইলেকট্রন হচ্ছে কি বিক্রিয়া করতেছে 1 মোল H2 উৎপন্ন করতে, এই যে 1 মোল H2 উৎপন্ন করতে তোমার হচ্ছে এখানে কয় মোল ইলেকট্রন লাগতেছে, 2 মোল ইলেকট্রন লাগতেছে, 2 মোল ইলেকট্রন। আর আমরা ফ্যারাডের সূত্র থেকে কি পড়ছি, ফ্যারাডের সূত্র থেকে পড়ছি যে 1 মোল ইলেকট্রন যে কথা, 1 মোল ইলেকট্রন যে কথা, 1 ফ্যারাডে বিদ্যুৎ হচ্ছে কি 1 ফ্যারাডে বিদ্যুৎ একই কথা, 1 ফ্যারাডে বিদ্যুৎ হচ্ছে কি একই কথা, 1 ফ্যারাডে বিদ্যুৎ হচ্ছে কি একই কথা, বুঝাছে। সো 1 ফ্যারাডে বিদ্যুৎ কি একই কথা। সো এই জায়গায় হচ্ছে কি 2 ফ্যারাডে বিদ্যুৎ হবে, এখানে কি হবে 2 ফ্যারাডে বিদ্যুৎ। সো বুঝতে পারছো এই জিনিসটা কিন্তু সবাই আসলে 1 ফ্যারাডে দিয়ে দেয়, কারণ আমরা অনেকে জানে যে হাইড্রোজেন তো একটা ইলেকট্রন আদান প্রদান করে, বাট এখানে তোমার প্রশ্নটা বুঝতে হবে, এখানে কিন্তু হচ্ছে কি H2 বলছে, বোঝা গেছে, শুধু H বললে তোমার হচ্ছে কি 1 ফ্যারাডে দিতে, বাট H2 উৎপন্ন করতে গেলে তোমার হচ্ছে দুইটা H লাগবে, বোঝা গেছে। সো এটা কি হবে 2 ফ্যারাডে বিদ্যুৎ হবে, এটা কি হবে 2 ফ্যারাডে বিদ্যুৎ হবে, বোঝা গেছে। এখন আসছে আমাদের পরবর্তী যে এমসিকিউ, যে ইলেকট্রন শিল্পে দেখো ট্রানজিস্টরে, তোমরা ওই যে সেমিকন্ডাক্টর অধ্যায় তো আসলে এটা পড়ছো, যে আমাদের মানে অনেক পড়ছো, শুধু একটু পড়ছো না অনেক পড়ছো, যে কোন মৌলটা আসলে আমরা অধিক পরিমাণে ব্যবহার করে থাকি। আমরা যে আসলে হচ্ছে কি আমরা যে হচ্ছে আমাদের যে তোমার যে হচ্ছে কি অপধাতুগুলো যেগুলো আছে আমরা যেগুলো জানি, যেরকম হচ্ছে কি আমি বলে দিই ডিরেক্টলি, আসলে সিলিকন আর হচ্ছে কি জার্মেনিয়াম, এই দুইটা নিয়েই তো আসলে তোমরা বেশি পড়ছো। সো এইগুলো হচ্ছে কি আমরা ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর তৈরিতে কি করে থাকি ব্যবহার করে থাকি, বোঝা গেছে। তো এইগুলো তোমরা আসলে হচ্ছে কি তোমরা হচ্ছে কি তুহিন মণ্ডল, তোমরা আসলে কি জানো যে সিলিকন আর হচ্ছে কি জার্মেনিয়াম। সো সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে কি তোমার হচ্ছে কি এই জায়গায় কী হবে যে আসলে কি সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে। সো এখানে একটাই আছে যে সিলিকন, সো এটা আছে। সো এটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি এখান থেকে আনসার করে নিবা। তারপর দেখো আমাদের দেখো এগুলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলা তোমাদের যদি এগুলাই আসলে রিসেন্টলি আসতেছে। দেখো কপার 2+ কি করতেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, ওকে ঠিক আছে। 1 মোল কি বলছে কপারের জন্য কত কুলম্ব চার্জ লাগবে, এই যে আমরা একটু আগে পড়াইছি না ওই নিয়মই আসলে হচ্ছে কি। আচ্ছা তোমার কোনটা বুঝো নাই, দাঁড়াও দেখি, এটা বুঝো নাই তোমার একটু জানাবে যে এটা আমরা হচ্ছে কি অপধাতুগুলা যেরকম আসলে আমরা সিলিকন এবং হচ্ছে কি জার্মেনিয়াম এইগুলো আসলে হচ্ছে কি করে থাকি, সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি সেমিকন্ডাক্টরে হচ্ছে কি এই অপধাতুগুলো হচ্ছে কি ব্যবহার করে থাকি হচ্ছে কি আমাদের ট্রানজিশন হিসাবে। সো সেই হিসাবে আসলে হচ্ছে কি আমার এখানে সিলিকনটা আছে, বোঝা গেছে, সিলিকনটা আছে। সো এই সিলিকনটা হচ্ছে কি তোমার অলওয়েজ মনে রাখবা যে ট্রানজিস্টর বা হচ্ছে কি সেমিকন্ডাক্টরে, ওই যে তোমরা হচ্ছে কি ফিজিক্সের যে হচ্ছে কি সেকেন্ড পেপারের যে হচ্ছে কি সেমিকন্ডাক্টর অধ্যায়, ওইখানে কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে কি পড়ে আসছো। সো এটা হচ্ছে সিলিকন। আচ্ছা তুহিন মণ্ডল, অ্যাসপেক্টের দালালিগিরি করতে আসে হচ্ছে কি কমেন্ট করার মতো লেম জিনিস তো আসলে হয় না। অ্যাসপেক্ট বেস্ট হলে সেটা স্টুডেন্টরাই বলবে, তোমার হচ্ছে কি দালালি করার জন্য বা এক্সপেক্টের জালালি করার জন্য তো আর কেউ বলে নাই এখানে আসা। তোমার যদি এক্সপেক্ট ভালো হয় অবশ্যই সেটা ভালো, সেটা তোমার হচ্ছে কি এটা স্টুডেন্টরা বুঝবে। তোমার তো এখানে দালালি করার জন্য কেউ কিছু বলে না, এখানে ক্লাস হচ্ছে, মানে তোমার এই কমেন্ট বা হচ্ছে এই জিনিস থেকে বোঝা যায় যে তোমার আসলে হচ্ছে কি তুমি যে প্রকাশনীর কথা বলতেছো এই প্রকাশনী তোমার এই কমেন্টের জন্য দুর্নাম হবে, বোঝা গেছে। সো এটা হচ্ছে কি সিলিকন হচ্ছে কি আনসার। আচ্ছা তুমি একটু হচ্ছে আসলে জানাইবা যে এখন বুঝতে পারছো কিনা। কে যেন কমেন্ট করছিল, তুমি আসলে হচ্ছে কি জানাইবা যে এখন বুঝতে পারছো কিনা। দেখো কপার 2+ কি করতেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। এখন এখানে কত কুলম্ব চার্জ লাগবে, কুলম্ব চার্জ বলতে আসলে ফ্যারাডেকেই বুঝাইছে, বোঝা গেছে কত ফ্যারাডে। তো আমরা এখানে দেখো কত মোল ইলেকট্রন উৎপন্ন হচ্ছে,
2 মোল ইলেকট্রন। তো এখানে কত মোল ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, যে 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন। সো 2 মোল ইলেকট্রন যে কথা, 2 ফ্যারাডে বিদ্যুৎ কি আমরা বলছি একই কথা, 2 ফ্যারাডে বিদ্যুৎ কি একই কথা। এখন আসলে হচ্ছে 2 ফ্যারাডে মানে কি, ফ্যারাডে মানে কি, এই যে এফ, এটা কিন্তু একটা ফ্যারাডে ধ্রুবক, এটা কি একটা এটা কি একটা ফ্যারাডে কি একটা ধ্রুবক। সো ফ্যারাডে একটা ধ্রুবক যার মান হচ্ছে কত হয়, এই ধ্রুবকের মান হয় 96500 কুলম, এই মানটা হয়, বোঝা গেছে। এই মানটা হয় কি এফ এর মান, এফ এর মানটা হয় কি, এই মানটা এফ এর মান হয়। সো এটা যদি এফ এর মান হয়, এখানে তুমি যদি জাস্ট হচ্ছে কি 96500 এফ এর জায়গায় 96500 বসাই দাও, তাহলে কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ। সো এটা কিন্তু আসলে হচ্ছে কি বি নাম্বার, এটা হচ্ছে কি বি নাম্বারটা হচ্ছে কি তোমার রেজাল্ট আসে, এখানে কি বি নাম্বারটা রেজাল্ট আসে, এখানে কি আসে বি নাম্বারটা রেজাল্ট আসে, বোঝা গেছে। এখানে হচ্ছে কি আসে বি নাম্বার রেজাল্ট আসে, বোঝা গেছে। এখানে কি আসে বি নাম্বার রেজাল্ট আসে। সো এখানে হচ্ছে কি আসে বি নাম্বার রেজাল্ট আসে। সো এই তো এই ছিল আমি যে টপিকগুলো বলছি, যে টপিকগুলো পড়ছো, এই যে মানে 4th চ্যাপ্টারে তোমরা আসলে হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তারপর হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু, এগুলো আসলে হচ্ছে কি একটু পড়ে নিও ভাই। ওই যে একটা কমেন্ট আইডি ব্যান করেন তো, তুহিন মণ্ডল নামে একটা ফাউল কমেন্ট করতেছে। আরে অ্যাসপেক্টের দালালি করতে হয়েছে। সো এটা এগুলো হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি পড়বা আর কি। সো এটা হচ্ছে তোমার হচ্ছে কি এইগুলো হচ্ছে কি যেগুলো টপিক দেখাইছি, ওই টপিকগুলো তোমরা যদি পড়ো, তাহলে এই চ্যাপ্টার থেকে আশা করি আসলে তোমাদের সমস্যা হওয়ার মতো আসলে কিছু দেখি না। তোমরা হচ্ছে কি এই চ্যাপ্টারগুলো থেকে একদম ফুল মার্কই নিয়ে আসতে পারবো পরীক্ষার সেন্টারে। সো তোমাদের হচ্ছে কি আজকে এই পর্যন্তই ছিল। সো তোমরা হচ্ছে কি জানাইবা যে ক্লাসটা কেমন ছিল, বা হচ্ছে তোমরা কীরকম বুঝতে পারছো। আমি চেষ্টা করছি যে তোমাদের একটা ক্লাসেই আসলে 2টা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ টপিক সবগুলো আসলে তুলে ধরার জন্য, বোঝা গেছে। সো তোমরা হচ্ছে কি জানাইবা যে আসলে হচ্ছে কি ক্লাস কেমন ছিল, বা হচ্ছে কি তোমরা ফিডব্যাক জানাইতে পারো। আর পরবর্তীতে অবশ্যই ক্লাস থাকবে তোমাদের। সো ততদিন পর্যন্ত তোমরা হচ্ছে কি ভালো থাকবে। অ্যান্ড হচ্ছে কি যেগুলো দেখাইছি এগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করলেই আসলে হচ্ছে কি তোমরা দেখবা যে আসলে হচ্ছে কি সব কিছুই আসলে পারতেছো। সো একটু এই সামনে তো হচ্ছে কি রোজার পরেই আসলে ঈদের পরেই আসলে তোমাদের পরীক্ষা। সো এই কয়টা দিন আসলে তোমরা একটু হচ্ছে কি তোমরা হচ্ছে কি চেষ্টা করো এবং ভালোভাবে পড়াশোনা করো, তাহলে হচ্ছে কি দেখবা যে খুব ভালো একটা হচ্ছে কি রেজাল্ট তুলে নিয়ে আসতে পারতেছো। সো সবাই আসলে ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই হচ্ছে কি অনেক কষ্ট করে আসলে হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত ছিলা। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবা।